প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ৭১-এর বিশেষ আয়োজনে। আপনারা জানেন যে আজ শুরু হচ্ছে বিপিও সামিট 2019, মানে এটা চতুর্থ আয়োজন বাংলাদেশের যে বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিশেষ করে সবাই যেটা জানেন পাবলিক পারসেপশনে, যেটা হচ্ছে আউটসোর্সিং ইন্ডাস্ট্রি, কল সেন্টার ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে যে বড় আয়োজন বিপিও সামিট আজ শুরু হচ্ছে। এটা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ওখানে থাকবেন প্রযুক্তিমন্ত্রী। এবং এই যে এই ক্ষণটা খুব একটা শুভক্ষণ আমার কাছে মনে হয়, যে একটা বছরের পর আরেকটা বছরের উত্তরণ, সেই উত্তরণটা কি সেটা জানার জন্যই আমরা আজকে আজকের সেই বিশেষ আয়োজন। আমাদের সাথে আছেন আলোচনা করতে NM জিয়াউল আলম, তিনি সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আমাদের সাথে আছেন ওয়াহিদ শরীফ, তিনি সভাপতি বাকো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং। আছেন তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাকো, তিনিও একজন অগ্রদূত বাংলাদেশের এই খাতে। আমরা একটু প্রথমে জেনে নেই এই সেক্টরটা সম্পর্কে। আমি যদি ওয়াহিদ শরীফ আপনার কাছে আসতে চাই প্রথমে, যে দ্য স্টেট অফ ইন্ডাস্ট্রি, এই যে কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং ইন্ডাস্ট্রি, ইটস আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, বিশেষ করে এটা হাইপ ছিল, আশা অনেক আগে থেকে। এখন আমরা কোথায় আছি? জি, ধন্যবাদ। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, আমাদের ইন্ডাস্ট্রিটা শুরু 2009 সালে, এটা আমাদের 10 বছরের হতে চলেছে, 10 বছর হতে চলেছে এই বছর আমাদের ইন্ডাস্ট্রিটা। আমরা শুরু করেছিলাম 8টা কোম্পানি, 300 লোকের কর্মসংস্থান ছিল তখন। এখন 10 বছর পরে আমাদের 130টির বেশি কোম্পানি আমাদের মেম্বার, এবং তারা কাজ করছে, এবং 50,000-এরও বেশি তরুণ তরুণীরা এই সেক্টরে কর্মরত আছে। এবং আমরা যখন যদি দেখি যে বিশ্ববাজারে এটা $600 বিলিয়ন একটা মার্কেট, এই আউটসোর্সিং মার্কেট, যেটার একদম সিংহভাগ দখল করে আছে ইন্ডিয়া, তারপরে ফিলিপিন, শ্রীলঙ্কা, তারা মেজরিটি অফ দিস আউটসোর্সিং এর কাজ করছে, এবং আমরা সেখানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বাট এই যে সম্ভাবনা, এটা আমাদেরকে ধরতে হবে, এবং এটা যদি আমরা এখনই সেটা যদি ধরতে না পারি, তাহলে এটা আমরা একটা বিশাল $600 বিলিয়ন আপনি বলেন, এটা কি ইনল্যান্ড মার্কেট আর আউটসাইড, মানে বিদেশিরা কাজ করে দিতে পারে, এক্সপোর্ট হতে পারে এই সার্ভিসেস? এটা হচ্ছে এক্সপোর্ট, এটা হচ্ছে এক্সপোর্ট। হোল 600 বিলিয়ন হচ্ছে পুরো ওয়ার্ল্ডের আউটসোর্সিং এর মার্কেট। সেটা আপনার নর্থ আমেরিকা হতে পারে, সাউথ আমেরিকা, মানে অ্যাজ আ হোল দ্য ওয়ার্ল্ড, তারা যে কাজে আউটসোর্স করে, এবং মেজরিটি অফ দোজ কাজ এখন করছে হয়তো বা ইন্ডিয়া করছে, তারা অলমোস্ট $180 বিলিয়ন কাজ করে, ফিলিপিন করে অলমোস্ট $25 থেকে $27 বিলিয়ন কাজ, শ্রীলঙ্কা, ইসরায়েল আছে, অন্য অনেক দেশই আছে, বাট দে আর অন টপ 3 or 4 কান্ট্রি যারা মেজরিটি আউটসোর্সিং এর কাজ করে থাকে। তো আমাদের সেই সম্ভাবনার জায়গাটাতে আমাদেরকে যেতে হবে, এবং ওইখান থেকে আমাদের মার্কেট শেয়ার নিতে হবে। তো সেই উদ্দেশ্যেই আসলে আমরা সবাই কাজ করে যাচ্ছি, যে সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে মিলে, এবং এই যে বিপিও সামিট আজকে হবে, সেটাই একটা মূল লক্ষ্য, যে আমরা এই সবাইকে একসাথে নিয়ে আসতে চাই, যে স্টেক হোল্ডার্স, দ্য পলিসি মেকার্স, কি কি চ্যালেঞ্জেস আছে, অপরচুনিটিসগুলো কি আছে, আমরা কি করতে হবে, প্লাস সামনের দিকে আগাতে গেলে আমাদের যে স্কিলসগুলো দরকার সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, মার্কেটটা কোন জায়গায় যাচ্ছে, টেকনোলজি, এভরিথিং চেঞ্জেস, এভরিডে থিংস আর চেঞ্জিং। তো সেই হিসাবে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছি কিনা, পলিসি লেভেলে কি ধরনের পলিসি আমাদেরকে দরকার ইন্ডাস্ট্রিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সো এইসব নিয়ে আলোচনা হবে এই 2 দিনের। আমাদের যেতে হবে, আমরা যেতে চাই, বাংলাদেশও চায়, কোথায় যেতে চাই এবং কোথায় আছে সেটা নিয়ে আমরা শুনবো আপনার কাছে। তবে এর আগে আমরা সচিব মহোদয়ের কাছে শুনে নিই। NM জিয়াউল আলম, তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। এই যে প্রাইভেট সেক্টর ইজ হোল্ডিং দ্য মেইন স্টেক হোল্ডার আর দেয়ার, এবং মোবার্স আর শেকার্স অনলি। আপনি যদি বলবো, আমি ক্রিটিক্যাল হতে পারেন, বা আপনার দৃষ্টিতে আসলে আমরা কোথায় ছিলাম, কোথায় যেতে পারি, আসলে কোথায় আছে, আপনার কাছে আমি শুনতে চাই বিষয়টা। আসলে 2009-এর আগে কিন্তু আমাদের কোনো অবস্থানই ছিল না এই সেক্টরে। 2009-এর পরে যখন আমরা ডিজিটাল জগতে প্রবেশ করলাম, তখনই কিন্তু আমাদের এই হিন্ড্রেন্সগুলো কোথায়, স্কোপগুলো আছে, কোথায় বাজার সৃষ্টি করতে পারি, নিজেদের বাজার তৈরি করতে পারি, এই বিষয়গুলো তখন থেকেই কিন্তু এইগুলো গবেষণা হচ্ছে। এই পরিবর্তনশীল আইটির জামানায় কিন্তু বাংলাদেশ ক্রমে এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন এমন অবস্থায় আছি, আমরা পিছাতে পারবো না, সামনের দিকে আমাকে এগোতেই হবে। এবং আমাদের যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই রেভলিউশনের উপযোগী তরুণ সমাজকে গড়ে তোলা, এটা কিন্তু সরকারের দায়িত্ব রয়েছে। আর এই জন্য সরকার এবং বেসরকারি সংগঠনগুলো একসাথে এই বিষয়ে কাজ করছে, এবং তার সাথে অন্যান্য সবাই যোগ হয়ে কিন্তু এই মেলার আয়োজন। এই মেলায় আমরা আশা করি যে অনেক আমাদের প্রত্যাশা আছে, এখানে অনেক আমরা সাজেশনস পাবো, আমাদের বিভিন্ন সেমিনার আছে সেখান থেকে, এবং মেলায় তরুণরা এসে তাদের জায়গাটি খুঁজে নেবে, কোথায় ওদের কর্মসংস্থানটি হবে, এবং তারা এই নয় যে নিজের কর্মসংস্থান করবে, তারা ভবিষ্যতে যেন উদ্যোক্তা হতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা এখান থেকে নিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, যে যদি আমরা ইফ কম্পেয়ার্ড উইথ দ্য লাস্ট ইয়ার অ্যাচিভমেন্ট আর দিস ইয়ার, তাহলে আমাদের অগ্রগতির, এই স্বল্প সময় অগ্রগতি কতটুকু?
এটা আমি যদিও কোনো পরিসংখ্যান দিয়ে বোঝাতে পারবো না, কারণ এই ধরনের এম্পিরিক্যাল ডাটাগুলো আমরা হয়তো এতটা মেনটেন করি। তবে একটা তো বোঝাই যায় যে একটা চেঞ্জ হয়েছে তরুণ সমাজের মধ্যে, চেঞ্জ হয়েছে আমার সার্ভিস ডেলিভারি সিস্টেমের মধ্যে, চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন। ইতিমধ্যে কিন্তু অনেক সার্ভিসগুলো অটোমাইজ হয়েছে, আবার কল সেন্টারও বেড়েছে আস্তে আস্তে। এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আসলে, যে সার্ভিস ডিজিটাল ভেরি গুড থিম অফ দিস। আমি একটু সরে আসি, তৌহিদ হোসেন সাধারণ সম্পাদক বাকো। এই যে আমরা উনি বললেন ইটস এ গুড অ্যান্ড ট্রু স্টেটমেন্ট, যে আসলে এটা স্ট্যাটিস্টিক্স হয়তো নাই, আমরা বলতে পারছি না, কিন্তু কিছুদিন আগে দেখলাম যে আমাদের যে বেসিসে প্রেসিডেন্ট বললেন যে $1 বিলিয়ন চলে গেছে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি, কল সেন্টার, আউটসোর্স সবকিছু মিলে ফরেন রেমিটেন্স। আসলে এটা কতটুকু নির্ভরযোগ্য, বা আপনি এটাকে বিস্তারিত আসলে যদি আমি প্রথম যে কোশ্চেনটা প্রথমে ছিল আপনার, যে তরুণরা কি পাচ্ছে বা কি করতে যাচ্ছে, সেখানে যদি আমরা দেখি যে 2015 সালে যখন প্রথম বিপিও সেমিতে আমরা করি, তখন বিপিও মানে যে বিজনেস প্রসেস আউটসোর্সিং, সেই নামটা আমরা ব্র্যান্ডিং করেছি। কারণ বিপিও বলতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির আমরা বুঝি, যারা আসলে বিপিওতে জড়িত না বা স্টুডেন্ট যারা জানা না, কারণ একটা সময় ছিল যখন স্টুডেন্টরা কিন্তু কাজ করতে চাইতো না বা স্কোপ পেত না। তো আমাদের সেক্টরটা আসার পরে কিন্তু তারা দেখলো যে না, লেখাপড়ার পাশাপাশি তো সেখানে কাজ করার সুযোগ আছে। পার্ট টাইম আমি 8 ঘন্টা ক্লাস করলাম বা 6 ঘন্টা ক্লাস করলাম, 4 ঘন্টা কাজ করলাম, যেটা বাইরে কিন্তু সবাই করছে 18 বছরের বেশি। ফ্লেক্সিবল লাইফ, রিল্যাক্স লাইফ, রাইট। তো সেখানে কিন্তু আমরা একটা কাজ করেছি 15 সাল থেকে, যেখানে আইসিটি ডিভিশনের আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছে। এবং একই সাথে আপনি শুনলে খুশি হবেন যে আমাদের আইসিটি বিপিও ইন্ডাস্ট্রিতে যদি আমরা বলি, সেখানে আমাদের আইসিটি অ্যাডভাইজার টানা 4র্থবারের মতো যে সামিট হচ্ছে, উনি প্রতিবারই আমাদের সেখানে সময় দিয়েছেন এজ এ চিফ গেস্ট হিসেবে। তো ওনার হাত ধরেই কিন্তু আমাদের সেই চেঞ্জটা আমরা করতে পেরেছি। এবং আমরা যদি আমরা দেখি, এখন 50,000-এর বেশি লোক কাজ করছে টোটাল ইন্ডাস্ট্রিতে। কিন্তু অনেক রকম কাজ, লাইক কল সেন্টার আছে আমাদের, সেখানে অনেকে কাজ করতে পারে, যারা সুন্দর করে কথা বলতে পারে, ডাটা এন্ট্রি কাজ করে, বিশেষ করে ইংরেজি বাংলা দুইটাই। কারণ আমাদের যখন লোকাল মার্কেটে আমরা কাজ করব, সেখানে কিন্তু বাংলার গুরুত্ব সবচেয়ে বেশি। শুদ্ধভাবে বাংলা বলার লোক কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না। যেমন ইন্টারভিউ যখন আমরা নেই, তখন দেখা যায় যে আসলে শুদ্ধভাবে বাংলা বলার লোকও আমাদের বিশাল ক্ষেত্রে আছে। এখানে একটু ইন্টারভেনশন আমি শুনে আসি আপনার সচিব মহোদয়ের কাছে। এই যে কথাটা বললেন ওনারা, এটা কিন্তু খুব রিয়েলিটি, বিটার রিয়েলিটি, যে শুদ্ধ বলা বাংলা লোক খুঁজে পাই না, শুদ্ধভাবে ইংরেজি বলা লোক খুঁজে পাই না। গভর্নমেন্ট কিন্তু এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর আসলে ফোকাল পয়েন্ট, এটার দায়িত্বটা গভর্নমেন্টের উপরে আসে। আসলে কি এই ইন্ডাস্ট্রির জন্য স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য এনাফ প্রোগ্রাম কি আছে গভর্নমেন্টের? আসলে শুদ্ধ বা বাংলা বা শুদ্ধ ইংরেজি, এটা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু কাজ করছে, এবং সরকারের পৃষ্ঠপোষকতা তো এখানে রয়েছে। যেটি হয় সেটি হচ্ছে যে আসলে অনেকটা বাংলার ভাষাকে আমরা শুদ্ধভাবে প্রকাশ করার যে চর্চা, সেই চর্চাটি আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে করা উচিত। এই লক্ষ্যে প্রমিত বাংলা প্রচলন করার জন্য যে গাইডলাইন আছে, যে ডিকশনারিজ আছে, এগুলো কিন্তু সরকার প্রকাশ করছেন, এবং এগুলো উচ্চারণের দিকটা খেয়াল রাখার জন্য সরকার কিন্তু ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছেন। এর মধ্যে যে বিভিন্ন চ্যানেল যেগুলো প্রচার করে, সেখানে প্রমিত বাংলা উচ্চারণের বিষয়ে কিন্তু সরকারের নির্দেশনা আছে। পাশাপাশি ইংরেজিটা খুব বেশি প্রয়োজন। ইংরেজি চর্চার ক্ষেত্রেও কিন্তু বাড়ানোর বিষয়ে সরকারের ব্যবস্থা আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু সরকার এই বিষয়ে ইংলিশ প্রশিক্ষণে বা টিচিংয়ে যারা থাকেন, তাদেরকে এক্সট্রা ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করার ব্যবস্থাটা কিন্তু সরকার গ্রহণ করছে। আমার আসলে শুনতে ইচ্ছা করছে এই বিষয়ে, আমি আসবো বাকু প্রেসিডেন্টের কাছে। তবে আমাদের একটা বিরতি যেতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বিপিও সামিট, আজকে যেটা শুরু হচ্ছে 2019 আউটসোর্সিং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় আয়োজন। এ নিয়ে এই ইন্ডাস্ট্রির যে এগিয়ে থাকা বা পিছিয়ে থাকা সবকিছু নিয়ে আরো অনেক কথা বলার আছে, শুনবো তবে একটি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিপিও সামিট 2019 নিয়ে আলোচনায়। কারণ বাকু দুজন প্রতিনিধি এসছেন, আমাদের সচিব মহোদয় এসছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের। আমরা কথা বলছি যে এই সেক্টর কোথায় আছে। আমরা বলছিলাম বিরতির আগে যে অনেক কিছু শোনার আছে। জনাব ওয়াহিদ শরীফ, আপনি বলছিলেন এই যে সিচুয়েশনটা বাংলাদেশে, যে ইন্ডাস্ট্রি এখন আউটসোর্সিং কিন্তু সবার কাছে পরিচিত হয়ে গেছে। অনেকেই শোনা যায় কি করছেন উনি, আর কিছু করছে না, আউটসোর্সিং করছে, চাকরি করছে না, বিজনেস করছে না, আউটসোর্সিং করছে, তাহলে সে রিলায়েবল করতে পারছে। এই যে ফোর্সটা কত হতে পারে, মানে কোন কোন সেক্টরে তারা কাজ করছে, এবং এইটার পোল অফ এমপ্লয়িজ কেমন হতে পারে, কোন কোন সেক্টরগুলো কাজ করছে বাংলাদেশে এখন তারা?
বাংলাদেশে ধরেন আপনার আমাদের তো ডোমেস্টিক মার্কেটে অনেকে কাজ করছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে অনেকে কাজ করছে। এখানে আবার একটা গ্রুপ আছে যারা ধরেন ফ্রিল্যান্সার, তারা হয়তো বা বাসায় বসে আউটসোর্সিং এর কাজ করছে বিদেশে অনেক বসে বসে। সো আমি যদি ইন্ডাস্ট্রিটাকে দেখি বা এন্টারপ্রাইজ লেভেলটা দেখি যে যারা কোম্পানি হিসেবে কাজ করছে, সেক্ষেত্রে ধরেন বিভিন্ন সেগমেন্টে মানে প্রত্যেকটা ভার্টিক্যালে কিন্তু আমাদের কাজের এক্সপিরিয়েন্স আছে। টেলিকমে কাজ করছে, তারপর আপনার ফার্মাসিউটিক্যালে কাজ করছে, আপনার গভর্নমেন্ট টু সিটিজেন সার্ভিসে অনেকে আউটসোর্সিং এর মাধ্যমে গভর্নমেন্ট সে কাজগুলো করিয়ে নিচ্ছে থার্ড পার্টিদেরকে দিয়ে। আপনার ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরেও কাজ শুরু হয়েছে, মানে অতটা আশা যেভাবে আমরা করেছিলাম ওইভাবে হচ্ছে না, বাট আস্তে আস্তে তারাও এগিয়ে আসছে। এবং আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে দেখি, ডিজিটাল মার্কেটিং একটা বিশাল ক্ষেত্র, সেগুলো তারা কাজ করছে, ইমেজ প্রসেসিং এ কাজ করছে, আপনার তারপরে আপনার ডকুমেন্টেশন প্রসেসিং এ কাজ করছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এন্ড সাপোর্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তো এগুলো তো আছেই। এখন আস্তে আস্তে তারা একটু নলেজ বেসড দিকে তারা কাজের দিকে আমরা যাচ্ছি। তো বাট এই যে মানে ক্ষেত্র কিন্তু অনেক, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কিন্তু স্পেসিফিক স্কিল সেটের দরকার। এখন আমরা ঘুরে ফিরে কিন্তু কথা বলি যে আমাদের সেই প্রপার স্কিল সেটটা আছে কিনা, বা আমাদের সেই মার্কেটে যদি আমরা উঠতে চাই তাহলে কি আমাদেরকে সেই ধরনের ম্যান পাওয়ার, আমাদেরকে স্কিল ম্যান পাওয়ার আমাদের আছে কিনা। তো ঘুরে ফিরে ওই জায়গাটাতেই আমরা বারবার আসি, যে কথা আসলো যে আমরা এখন শুদ্ধভাবে বাংলা বলতে পারি না, ইংলিশ তো দূরের কথা, আমরা বাংলাটা লিখতে পারি না। তো দিজ আর অল সফট স্কিল, আমরা কমিউনিকেশন ঠিক মতো করতে পারছি না, ইন্টারভিউ দিতে পারছি না। সো দিজ আর বেসিক সফট স্কিল যেগুলো দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে আসার জন্য। আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, আমাদের লয়ার দরকার নেই, ডাক্তার দরকার নেই, বাট এই যে সফট স্কিলটা দরকার, এটা একটা মিসিং পার্ট। এখানে ডেফিনেটলি সরকার অনেক ধরনের প্রজেক্ট নিচ্ছে, অনেক ধরনের ট্রেনিং হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের আসলে এডুকেশন সিস্টেমে দেখা উচিত আমাদের প্রাইমারি লেভেলে কি হচ্ছে, সেকেন্ডারি লেভেলে কি হচ্ছে, আমাদের কি সেই ধরনের ট্রেন শিক্ষক আছে কিনা, সার্টিফাইড টিচার্সরা আছে কিনা, যারা শেখাচ্ছে তারা কিভাবে শেখাচ্ছে তাদের ছাত্রছাত্রীদেরকে। তো আমরা যদি ওই জায়গাটাতে হাত না দিই, তাহলে একটা ইন্ডাস্ট্রি নেক্সট 15-20 ইয়ার্স যেটা আমরা বলি, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমরা এনজয় করছি এখন, সেইটাকে যদি আমরা সুযোগ না লাগাতে পারি, কাজে না লাগাতে পারি, তাহলে ইট উইল বি টু লেট। আমরা 20 বছর পরে আমি তাহলে এটার একটু উত্তর শুনে নিতে চাই সচিব মহোদয়ের কাছে। উনি যেটা বললেন যে আমাদের এডুকেশন সিস্টেমে এটা আছে কিনা, টু গ্রো পিপল ফর দ্য ইন্ডাস্ট্রি, টু নার্চার পিপল ফর দ্য ইন্ডাস্ট্রি, টু বিল্ড পিপল ফর দ্য ইন্ডাস্ট্রি, এই সিস্টেমে আসলে কি আছে? মানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলি বা সরকারের যে বিশাল এডুকেশন সার্ভিস সিস্টেম, তারা কি সেই কাজটা করছে? আসলে প্রতি বছরই কিন্তু আমাদের কারিকুলাম বলবো না ঠিক, বিষয়ের কিছু পরিবর্তন হচ্ছে আর কি। কারিকুলামও তো অ্যাজ এ হোল খুব বেশি পরিবর্তন হচ্ছে না, কিন্তু পরিবর্তনশীল বিষয়ের সাথে সঙ্গতি রেখে কিন্তু আমাদের শিক্ষার যে টোটাল বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে। প্রতি বছর কিছু না কিছু চেঞ্জ হয়, তবে ওই যে একটা গ্যাপ হয়তো থাকতে পারে, যেটা হচ্ছে যে বিশ্ব কত দূর এগিয়ে গিয়েছে, আমরা কতটুকু ইনকর্পোরেট করতে পারলাম আমাদের সিলেবাসে, সেটা হয়তো গবেষণার বিষয়, চিন্তার বিষয়, সরি, সেইখানে হয়তো আমাদের কাজ করা লাগতে পারে। কিন্তু হচ্ছে আমাদের কারিকুলাম কিন্তু সময়ের পরিবর্তনের সাথে এটা যে টপ লেভেলে যে আন্ডারস্ট্যান্ডিং, আপনি প্রধানমন্ত্রীর সাথে বসেন, আপনার মন্ত্রী বসে, শিক্ষা সচিব বসেন, শিক্ষামন্ত্রী বসেন, এই যে সবাই যখন আপনারা বসেন, যেহেতু ডিজিটাল বাংলাদেশ নিয়ে কিন্তু বাংলাদেশের এই সরকার বা আওয়ামী লীগ সরকারের একটা মিশন, তাদের নিজের মিশন, এই কথাগুলো আলোচিত হয় সবসময়। হ্যাঁ, ওখানে কি সিনক্রোনাইজেশনের চাহিদাটা আলোচিত হয়? আসলে আগের মধ্যে ছিল না, আমাদের শিক্ষা কারিকুলামে আইটি নলেজের কোনো ব্যবস্থাই ছিল না। এখন আমি আমার বাচ্চার বই যখন দেখি, আইটির একটা আলাদা বিষয় আছে, এবং সেখানে যেই বিষয়গুলো আমি পড়ি বা দেখি, তো আমার কাছে একটু হয় যে ওই সময় তো আমরা এগুলো জানতামই না। তো যেটা হয়েছে এটা আলোচনা হয়, এবং এটা আলোচনার প্রেক্ষিতে কিন্তু পরিবর্তনগুলো আসছে এবং আরো আসবে পরিবর্তন। এই স্যার আপনার কাছে শুনতে চাই, এই যে পরিবর্তনের ব্যাপারটা আপনারা দেখছেন, কারণ আপনি যখন হিউম্যান ফোর্সকে ইনভাইট করেন আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, তাদের মধ্যে কি স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা দেখছেন, বা আপনারা কি ওই ধরনের লোক পাচ্ছেন যে 10 বছর আগে যাদেরকে যা পেতেন এখন একটু বেটার এরকম? না, ধন্যবাদ। আসলে 10 বছর আগে আমরা লোক পেতাম কম, এখন অ্যাপ্লাই করে অনেক বেশি। কিন্তু আমাদের যেটা কিছুক্ষণ আগেই বললেন যে আমাদের এডুকেশন সিস্টেমে যে লেখাপড়া আর কাজের সিস্টেমের কিন্তু এক না, কারিকুলামে কিন্তু একটা হিউজ গ্যাপ আছে। তো যেটা প্রবলেম হয় যে আমরা যেমন স্কিল ট্রেনিংগুলি করাচ্ছি, আইসিটি ডিভিশন অনেকগুলো ট্রেনিং আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অনেকগুলো ট্রেনিং আছে, তারপর অন্যান্য কমার্স মিনিস্ট্রি ট্রেনিং, সবাই কিন্তু ট্রেনিং করাচ্ছে। বাট ট্রেনিংটা যখন আমরা করানো হয়, এই একটা অংশ কিন্তু আবার ইন্টারেস্টেড হয় না করার জন্য। আপনার কিছু জায়গাতে আপনার কম্পিউটার স্কিলসে কিছু ঘাটতি আছে। একটা মানুষ চাকরি করতে হলে তার কম্পিউটার স্কিলস দরকার,
তো কমিউনিকেশন স্কিলস কেন দরকার। হয় না সেটা? এই যে বলেন যে ইন্টারেস্টেড হয় না approach এখানে আসলে ব্যাপারটা আমাদের সামাজিক ব্যবস্থাতে কিছু চেঞ্জ করা উচিত। এই পর্যায়ে আমি যেটা বলতে চাচ্ছি যে Culture এই যে problem, বেসিক নলেজটা কিন্তু আমরা করে দিই, সরকার করে দিচ্ছে, আর ট্রেনিং এ কিন্তু যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কিন্তু পুরো Cover হয়। যায়। সুতরাং ওই বেসিক নলেজ এবং ট্রেনিং দুইটা নিয়ে কিন্তু আমাদের তরুণদের রাইট, কিন্তু সাইকোলজিক্যালি তাদের ধারণা থাকে যে আফটার গ্রাজুয়েশন তারা একটা ভালো চাকরি পেয়ে যাবে এবং সেই ডিমান্ডটা থাকে অনেক বেশি। সেই এটা ভাঙে নাই। এটা কিন্তু খুব একটা খুব মানে আমি পাস করব, সত্য, তিক্ত সত্য। আমি মাঝে যদি বলি, আমি প্রায় কিছু ইন্টারভিউতে আমি দেখলাম যে 1 বছর সে চাকরি করছে না, বেকার, বাট তাকে যখন কোশ্চেন করা হলো যে তুমি ট্রেনিংটা করে তুমি 2.5 মাস বিনামূল্যে ট্রেনিং করো তারপর তুমি জব করতে পারবে, সে ট্রেনিং করতে চায় না। তো কোশ্চেন করলাম তুমি স্যালারি কত চাও, সে বলে 25,000 টাকা। এই চেঞ্জটা কি আসবে আপনার কি মনে হয়? এখন কিন্তু আসছে। এখন আমি যেটা দেখি, আমরা তরুণ প্রজন্মের সন্তানদের সাথে যখন কথা বলি যে তোমরা বিশেষ পরীক্ষা দাও না কেন, তোমরা এই সরকারি চাকরিতে আসো না কেন, তাদের মধ্যে কেমন জানি একটা যে বিশেষ পরীক্ষা দিয়ে আমি এখন বকডাউন হয়ে যাবো, আমি আর বরং এই জগতে আমরা শুনবো। খুব ভালো একটা পয়েন্ট এসেছে যে বিসিএস পরীক্ষা দেওয়া না কেন, সরকারি চাকরি করে। এটা কিন্তু চেঞ্জ হয়েছে কেন? ইকোনমিক কারণে। আমরা আসবো আপনাদের কাছে, তিনজনের কাছে শুনবো আরেকটি বিরতির পর। প্রিয় দর্শক, আমরা বিপিও সামিট 2019 নিয়ে আলোচনা করছি। এই খাতের এগিয়ে যাওয়া, পিছিয়ে থাকা, সবকিছু নিয়ে আরো শোনার আছে। আমাদের ডিজিটাল সার্ভিসেস নিয়ে যে থিমটা তারা করছেন সেটা নিয়ে আমরা শুনবো, তবে আরেকটি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরলাম আলোচনায়। বিপিও সামিট 2019 নিয়ে বাংলাদেশের যে আউটসোর্সিং ইন্ডাস্ট্রির বর্তমান এবং ভবিষ্যতে আলোচনা করছি আমরা। আজকে ডিজিটাল সামিট শুরু হচ্ছে। আমরা সচিব মহোদয়ের কাছেই যাচ্ছি যে আমরা অনেক কিছু আলোচনা করলাম, কালচার, থিংস, এবং এবার খুব একটা গুড থিম আমাকে খুব আকর্ষণ করলো আপনার যে থিমটা, যে ডিজিটাল সার্ভিস, মানে ট্রান্সফর্মিং সার্ভিসেস টু ডিজিটাল প্রপার্টিস, ভেরি গুড থিং টু হিয়ার। কিন্তু আসলে আমাদের অবস্থাটা কি আছে? আমরা যতটা বলেছি ডিজিটাল বাংলাদেশ, এই সরকার যদি 96 থেকেও কিন্তু টেক বান্ধব সরকার, ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, কিন্তু বাস্তবে আসলে আমরা কতটুকু এগিয়েছি বা কতটুকু পারি নাই, কেন পারি নাই? আপনার এই কথার সূত্র ধরে যদি আমি সরকারি সার্ভিসের কথা বলি, সরকারি সার্ভিসে কিন্তু দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ডিসিশন মেকিং আর সার্ভিস ডেলিভারি। ডিসিশন মেকিং এর প্রসেসে আমরা কিন্তু ফাইল চালাচালি করি। একসময় লাল ফিতা ছিল, সাদা ফিতা ছিল, এখন কিন্তু কিছুই নাই, এখন ডিজিটাল ফাইল চালাচালি। এখন আমি যদি কোনো ফাইল, ডিজিটাল ফাইল আটকিয়ে রাখি একদিনের বেশি, তাহলে কিন্তু আমি নিজে ধরা পড়ে যাবো। একসময় লাল ফিতার ফাইল কিন্তু আমি টেবিলে দিনের পর দিন ধরে রাখতে পারতাম। এই পরিবর্তনটা কিন্তু এসছে। অর্থাৎ আমরা এখন ই নথি সিস্টেম চালু করেছি। ইলেকট্রনিক নথি সিস্টেমের মধ্যে কেউ যদি প্রবেশ করে, তাকে তাড়াতাড়ি সেই ফাইলটা কিন্তু ডিসিশন হয়ে চলে আসবে। ইন্টারেস্টিংলি সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে, সবাই অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং দিন দিন কিন্তু এর আওতা বাড়ছে। এখন আমাদের সার্ভারে কিন্তু ক্যাপাসিটিও নিয়ে চিন্তা করতেছি, হয়তো আরো ওয়াইড করতে হবে সার্ভারের ক্যাপাসিটি। এই একটা হচ্ছে সার্ভিস ডেলিভারি। সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে আমরা এই গত 2 বছরে কাজ করেছি এবং প্রায় 3000 সার্ভিস আমরা আইডেন্টিফাই করেছি সরকারের, যে এই সার্ভিসগুলোকে আমরা ক্রমান্বয়ে অটোমাইজ করবো এবং 2021-এর মধ্যে আমাদের করতে হবে। এই কাজটা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন মন্ত্রণালয় তাদের মতো করে আলাদা প্রকল্প নিচ্ছে। এবং এই কাজটা যদি হয়ে যায়, তাহলে টোটাল ডিজিটাল ডেলিভারি অফ সার্ভিসটা কিন্তু সরকারের কাছ থেকে দিতে পারবে। অপরচুনিটিস দেয়ার। আমি ওয়াহিদ শরীফের কাছে শুনতে চাই যে উনি যেটা বলেন যে 3000 সার্ভিসেস লিস্টেড এবং সেখানে ডিজিটাল প্ল্যাটফর্মে আসবে, তাহলে তো আপনার ইনল্যান্ড মার্কেটই হিউজ। এখানে আপনি কি কি নতুন অপরচুনিটি দেখছেন? অ্যাবসলিউটলি, দ্যাট ইজ ওয়াই আমাদের এবার সামিটের থিমটা আমরা রেখেছি যে ট্রান্সফর্মিং সার্ভিসেস টু ডিজিটাল। যে আমরা অনেক আগে থেকেই বলে আসি যে আমাদের কিন্তু নিজের লোকাল কাজ করেই এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, এবং এই যে স্যার যেটা বললেন যে 3000 সার্ভিসেস ডিজিটাল হবে, এবং আমরা আশা করছি যে মেজরিটি অফ দ্য সার্ভিসেস কিন্তু এরকম আউটসোর্সিং এর মাধ্যমেই প্রাইভেট সেক্টরকে দিয়েই সার্ভিসগুলো দেওয়া হবে, যাতে এটা এনশিওর করা হয় যে আসলে সার্ভিসটা দেওয়া হচ্ছে, ট্রান্সপারেন্সি থাকে এবং সেই সার্ভিসের কোয়ালিটি যাতে এনশিওর করা হয়। তো আমরা যদি এগুলো করতে পারি, তাহলে আমাদের যে এক্সপেরিয়েন্সটা আমরা এখানে গেইন করছি বা গ্যাদার করছি এই সার্ভিসেসগুলো দিয়ে, আমরা তখন এটাকে নিয়ে কিন্তু বিশ্ববাজারে যেতে পারবো। আমি বাইরে কোনো একটা দেশে যে বলতে পারবো যে দেখো আমি আমার দেশের জন্য এই কাজটা করি, এখন তোমার এই কাজটা আমি করতে পারবো, এবং বহু এক্সাম্পল কিন্তু আমাদের এখানে আছে। সো এই জন্য, এবং এই কাজগুলো করার জন্য কি কি আমাদের স্কিল সেট দরকার বা কি কি ধরনের সহযোগিতা দরকার, বা আমাদের পলিসি লেভেলে কি সহযোগিতা দরকার, আমাদের কাজটা করার জন্য টেকনিক্যাল লেভেলে কি ধরনের সহযোগিতা দরকার, এই সব নিয়ে কিন্তু বেসিক্যালি এই 2 দিনের সামিটে আমাদের আলোচনা হবে। আমাদের 12টার মতো সেমিনার আমরা রেখেছি, এবং স্পেসিফিক গভর্নমেন্ট প্রসেস আউটসোর্সিং এর উপরে টপিক আছে, আমাদের ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে টপিক আছে, এবং আমাদের স্কিল সেটের উপরে টপিক আছে, ইউথদের নিয়ে টপিক আছে। যে সবাইকে আমরা চেয়েছি যে মোটামুটি একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে এই 2 দিনে পলিসি মেকার্স, স্টেক হোল্ডার্স, ইন্ডাস্ট্রি এবং বিদেশ থেকেও আমরা স্পেসিফিক নলেজ
শেয়ার করার জন্য আমাদেরকে হ্যাঁ, আমি অনেকগুলো করা দেখা যে বেশ খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, খুব অ্যাট্রাকটিভ ডিসকাশন পয়েন্টস উইল বি দেয়ার। আমরা একটু শুনতে চাই যারা তৌহিদ হোসেনের কাছে, এই যে বললেন, ওনারা দুজনেই বললেন যে দ্য থিং, সচিব মহোদয় যেটা বলেন, ইটস এ ভেরি বিগ অপরচুনিটি আপনাদের ইন্ডাস্ট্রি বাক্য, যেহেতু আপনারা এখন সহযোগিতা পান কিন্তু বাংলাদেশে আগের চেয়ে অনেক বেশি। প্রাইম মিনিস্টার খুবই অ্যাক্টিভ এই বিষয়ে, স্পিরিটেড, প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার, প্রাইম মিনিস্টার অফিস সব কিছুতে দিতে, আপনারা কি আসলে গভর্নমেন্টের সাথে ওইভাবে ফলো করছেন কোথায় কোথায় অপরচুনিটি তৈরি হচ্ছে এবং কোথায় কোথায় আপনাদের লোকদেরকে তৈরি করা টু ডেলিভার দ্য রাইট সার্ভিসেস? অবশ্যই দেখুন, প্রথমত গভর্নমেন্ট যে 999 যে সার্ভিসটা করলেন, হ্যাঁ, সেটা কিন্তু প্রাইভেট সেক্টরের সাথেই করেছেন। এটা এখন সরকারি নিজের তত্ত্বাবধানে হচ্ছে, বাট শুরুটা কিন্তু শুরু হয়েছে। এবং 999, 333, তারপর তথ্য বাতায়ন একটা কল সেন্টার আছে, তারপরে আছে আপনার তথ্য আপা একটা কল সেন্টার আছে। তো বিভিন্ন সার্ভিসগুলো কিন্তু অলরেডি যেটা আইডেন্টিফাই হয়েছে, কাজ চলছে। যদি 3000 সার্ভিস যখন আনলক হবে, তখন অনেক জবের অপরচুনিটি কিন্তু এখান থেকে চলে আসতেছে, জব, টেন্স অফ থাউজেন্ডস জবস, এটা লক্ষ লক্ষ জব হতে পারে, লক্ষ লক্ষ জব হতে পারে যদি সার্ভিসগুলিকে আরো এক্সপ্লোর করা যায়। বাট এগুলো এখন ফোকাস লাইনটা করতে হবে, যেটা 2021 সালের মধ্যে স্যার বললেন যে ওনারা করছে। সেখানে আমরা কিন্তু আইডেন্টিফাই করে রেখেছি, কারণ আমরা বাইরের প্র্যাকটিসগুলো দেখছি। আমাদের বাক্য থেকে আমরা বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি, আমাদের সেই এক্সপার্টাইজ গ্রো করছি। যখন কাজগুলি তারা আউটসোর্স করবে, তখন কিন্তু আমাদের যে মেম্বার আছে 135টা মেম্বার যারা অলরেডি কাজ করছে, তারাই কিন্তু সেই কাজগুলি করার জন্য যোগ্যতা অলরেডি তারা কিন্তু করে ফেলছে। সচিব মহোদয়, আপনার কাছে শুনতে চাই একটু যে আসলে ভেরি বিগ ডিসক্লোজার এসেছে যে 3000 এখন তালিকা হয়ে আছে 3000 সার্ভিসেস। আসলে এরকম কাজ অনেক হয়েছে বাংলাদেশে, কিন্তু আসলে যে অ্যাক্টিভিটি অন দিস লিস্ট এবং ঠিক ওইভাবে এটাকে পোস্ট করা, ফলো আপ করা, এই বিষয়ে সরকারের প্রস্তুতি কতটুকু? আসলে আমরা শুধু তালিকা করেছি ঠিকই আছে, কিন্তু তালিকাই শুরু করিনি আমরা, কিন্তু ওই প্রত্যেকটা সার্ভিসের যে কতগুলা মডিউল হবে, ধাপ হবে, সেগুলো কিন্তু করে ফেলেছে। এবং কত সরকারের খরচ হতে পারে, কত বাজেট ইনভলভ হতে পারে, সেই কাজটা কিন্তু করে দিয়েছি। এবং আমাদের বড় শক্তি হলো মাননীয় মন্ত্রী যে মুস্তাফা জব্বার স্যার, উনি কিন্তু নিজে এটা তদারকি করছেন, এবং সাথে পলক স্যারও আছেন, আমাদের জন্য প্রতিমন্ত্রী মহোদয় উনিও আছেন। আর আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের অ্যাডভাইজার মহোদয়, এবং উনি এটা গত কিছুদিন আগে আমাদের সঙ্গে বসেছেন এবং এই বিষয়ে জানতে চেয়েছেন কত দূর এগিয়েছি। তো ওনার পরামর্শ আছে, উপদেশনা আছে, সব মিলিয়ে কিন্তু আমরা এই টিম ওয়ার্কের মাধ্যমে এটা উনি বলেন যে লাইসেন্স পর হবে, সার্ভিস শুরু করার আগে গুড থিং। আমি একটু শুনতে চাই শেষ দিকে একটু স্বপ্নের কথা, আমাদের মানে যেই স্বপ্নটা বাস্তব স্বপ্ন, আগামী বছরে বা আগামী 5 বছর পর বাংলাদেশের এই আউটসোর্সিং ইন্ডাস্ট্রি কোথায় দেখতে পাচ্ছেন আপনি? আমি তো মনে করি যে আমরা পাইনিয়ার হব, মানে আমরা অন্তত এমন একটা অবস্থানে যাব যেখান থেকে অনেকেই দেখতে আসবে আমাদেরকে। ইয়াটা কিন্তু শুরু হয়েছে। আমি কিছুদিন আগে আমরা ওএসএস এর পুরস্কার নিতে গিয়েছিলাম। আমি এই সুবাদে একটু জানিয়ে রাখছি যে আমরা এবছর বাংলাদেশ সর্বাধিক সংখ্যক ওএসএস পুরস্কার আমরা পেয়েছি, 8টি, 18টি ক্যাটাগরিতে আমরা 8টিতে পুরস্কার পেয়েছি। তো এই যে আমাদের এই যে স্পৃহা, কাজের স্পৃহা, এটা কিন্তু প্রমাণিত। তো নতুন ধারার একটা জাতীয় প্রোগ্রাম তৈরি করা, মানে জাতিকে উদ্বুদ্ধ করা যে আউটসোর্সিং ইন্ডাস্ট্রির জন্য, সেটা পাইওনিয়ার হবে আপনি বলতে পারছেন। আসলে আমার আরো কথা শুনতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে সময় নেই, খুব সংক্ষিপ্ত সময়। আপনাদের যেটা বলতে যাচ্ছিলাম যে বিপিও সামিটের ব্যাপারে, যেটা আজকে থেকে শুরু হচ্ছে, সেখানে যে ওয়েবসাইটটা আছে আমাদের, সেখানে যারা ইন্টারেস্টেড তারা যদি একটু ব্রাউজ করে ডিটেলসটা পাবে। যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে bposummit.org.bd। তো আর আমাদের একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে বিপিও সামিট বাংলাদেশ নামে। তো এই দুইটা জায়গাতে কিন্তু খুব ডিজিটালি তারা আমাদের আমরা আশা করব যে আমাদের দর্শক সবাই এটাতে করবে। আপনাকে ধন্যবাদ, এই ছোট প্রোগ্রামে অনেক কিছু আমাদেরকে জানালেন এই ইন্ডাস্ট্রি সম্পর্কে। সচিব মহোদয়, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ওনারা যা শোনালেন আমাদের বিশ্বাস করতে হবে, মানে অবিশ্বাসের জায়গাটা খুব কম এখানে, কারণ আমরা স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখে এগিয়েছি, আরও এগোবো। বাংলাদেশের তরুণ সমাজের কর্মসংস্থান হবে এই আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে। সেই সুন্দর আগামী থেকে তাদের এবং আমাদের স্বপ্নের শেষ সুন্দর আগামীকে দেখার প্রত্যাশায় আজ এখানে শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।